অভিভাবকদের সঙ্গে যে আপনার বাচ্চা একটু পিছিয়ে পড়ছে, বা এই বাচ্চাগুলোকে কি স্কুলের বাইরে আপনারা নিজ দায়িত্বে কোনো কেয়ারের ব্যবস্থা রাখেন কিনা? আমরা কথা বলি। আচ্ছা, যে বাচ্চা পিছিয়ে পড়ে আমাদের স্পেশালি শ্রেণী শিক্ষক যারা আছেন এবং প্রত্যেক সাবজেক্টটা যারা আছেন, যদি দেখে যে আমার সাবজেক্টে পড়া ও কন্টিনিউয়াস পরপর 3 দিন দিতে পারলেন না, ওই শিক্ষক নিজে থেকেই ফোন করেন যে আপনি কিন্তু আপনার বাচ্চার কাছ থেকে পড়া পাচ্ছি না, হচ্ছে না, ও বাসায় পড়ছে না কেন। একটা বাচ্চাকে মেরে মার দেওয়া তো এখন তো ওই জিনিসটাই নেই, একদম উঠে গেছে। শাস্তি দেওয়া, তাকে টর্চার করা, এটা তো একেবারে হয় না। তাকে গার্জেনকে জানানো আসলে বাসায় কোনো গ্যাপ হচ্ছে কিনা, আসলে কোনো ঘাটতি হচ্ছে কিনা। একটা বিষয় হচ্ছে কি, কোনো আসামি যখন অপরাধ করে তাকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করে, ধরে। তার মানে ওকে যদি শুধু দাবরানি দিত, ধাওয়া করতো, ও কিন্তু পালিয়ে যেত। আমাকে ধরছে না, তাহলে যখন ধরছে তখন কিন্তু কেন করছে, কী জন্য এই অপরাধগুলো করছে সেটা কিন্তু বের হয়ে আসে। তারা চেষ্টা করে তাকে ভালো করার জন্য। একটা বাচ্চাকে বাসায় যখন যায়, অভিভাবকদের দরকার বা উচিত মনে করি আমি সেটা, বাচ্চাটাকে ধরা। বাবা তাতে কী কী পড়া হয়েছে, ডায়েরিটা দেখি, 6টা ক্লাস হয়েছে বা 7টা ক্লাস হয়েছে, কী কী পড়া দিয়েছে, টু দ্য পয়েন্টে যদি অভিভাবক একজন ধরতে পারে তাহলে বাচ্চা পালাবে কোথায়? ও তো পড়তে বাধ্য। এটা কিন্তু ঠিক আছে স্যার, তবে একটা জিনিস কি যে আসলে আমরা এভাবে কিন্তু ক্লাস 5 পর্যন্ত, 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের আমরা একটু এক্সট্রা কেয়ার নিয়েই থাকি অভিভাবকরা, কিন্তু 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত, আপনার যেহেতু হাই স্কুল, 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত কিন্তু এদের ব্যাপারে অভিভাবকরা একটু বেখেয়ালই থাকে যে আসলে আমার সন্তান স্কুলে যাচ্ছে, আসছে, কোচিং করছে, প্রাইভেট করছে, ঠিক আছে, আমার ভালো রেজাল্ট করবে, এরকম। সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে সব সময় স্কুল রিলেটেড, স্কুল শ্রেণী শিক্ষক কিংবা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখবেন। আপনার সন্তানটি যে বিষয়ে দুর্বল, যে বিষয়ে একটু দেখা যাচ্ছে যে সে খারাপ করছে, এই বিষয় নিয়ে আপনারা সবসময় স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ প্রকৃত শিক্ষা স্কুল থেকেই নেওয়া সম্ভব। কারণ স্কুলের শিক্ষকরা সবসময় নিজের দায়িত্ববোধ থেকে তাদেরকে শিক্ষাদান করে। আর আমি কোচিং সেন্টার বা অন্য কাউকে ছোট করে দেখছি না এখানে বলার, কিন্তু আমার মনে হয় যে আপনারা সকলেই শিক্ষকদের সঙ্গে যদি আপনাদের যোগাযোগটা সুদীর্ঘ থাকে তবে আপনার সন্তানের শিক্ষার পথটা সুগম হবে। স্যারের কাছে এবার জানতে চাই যে বিষয়টি, যে আপনার 9ম এবং 10ম শ্রেণী একটা 10 বছরের শিক্ষা জীবনের একটি মানে ফসল ঘরে উঠানোর সময় আমরা যেটা বুঝে থাকি, 9ম এবং 10ম শ্রেণীর শিক্ষার্থীদের আবার এই সময় কিন্তু এদের মধ্যে একটা মানে টিনেজার চলে আসে, অর্থাৎ তার সঠিক পথে যাওয়া বা ডিস্ট্রাকে যাওয়া একটা চলে আসে। এই সময় এই শিশু বা আমার সন্তান, আপনার সন্তান বা যারা দেখছেন সকলের সন্তানদেরকে আমরা কিভাবে মানে সঠিক পথে নিয়ে এসে সুশিক্ষা দানে কিভাবে আগ্রহী করে করে তুলতে পারি? অভিভাবকদেরকে যদি একটু দিক নির্দেশনামূলক কিছু বলতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প আমরা পড়েছিলাম, ছুটি। হ্যাঁ, এই গল্পের একটা খুব চমৎকার ডায়লগ ছিল, উক্তি ছিল যে 13-14 বছরের মতো বালাই আর নেই। তো এই 13-14 বছর যখন টিনেজে একটা বাচ্চা প্রবেশ করে, ও মনে করে আমি অনেক কিছু বুঝি এখন, আবার অনেক কিছু যে বোঝে না বা ভুল সিদ্ধান্তের দিকে যায়, ও আবার এটা বুঝতে পারে না। ও মনে করছে আই এম ইন রাইট ট্র্যাক, কিন্তু ও যে আবার ভুল করছে সেটা আমরা বুঝতে পারে না। এই সময় বাচ্চাদেরকে অভিভাবকরা, এটা খুব করজোর অনুরোধ আমার অভিভাবকদের, সমস্ত বাচ্চাদের অভিভাবকদের প্রতি, যে এই সময়টায় বাচ্চাদের প্রতি বেশি খেয়াল রাখবেন। কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কার কাছে যাচ্ছে, আসলেই যাচ্ছে কি না, এই বিষয়গুলো, টাইম ম্যানেজমেন্টটা। আচ্ছা, ও 3টায় প্রাইভেট, আমার এখান থেকে যেতে সময় লাগে 15 মিনিট, ও ঠিক 20 মিনিট আগে বের হলো কিনা, ওখান থেকে আর কোনো পড়া আছে কিনা, ওদের যে পড়ার যে শিডিউল, যদি বলি আমি ওরা কোচিং করে বা বাইরে প্রাইভেট পড়ে, অনেক বাচ্চারা যায় বাইরে, আসলে কোথায় যাচ্ছে, এখন কোন স্যারের কাছে পড়া, গণিত, রসায়ন, ফিজিক্স না ইংলিশ না জীববিজ্ঞান, ওই স্যারদের সাথে যোগাযোগ রাখা যে স্যার আপনার আসলে শিডিউলটা কখন কখন। বাচ্চার যে প্রাইভেট রুটিন বা কোচিং রুটিন বা স্কুল রুটিন, এই বাচ্চার রুটিনটা অভিভাবকের কাছে থাকতে হবে। অভিভাবক যাতে ওই রুটিন অনুযায়ী বাচ্চা মুভ করছে কি না সেটা খেয়াল রাখতে হবে, 1। 2 নাম্বার, বাচ্চা প্রাইভেটের নাম করে বের হলো ঠিকই, কিন্তু প্রাইভেটে আসলে গেল কি না বা কোচিংয়ে গেল কি না কিংবা স্কুলে গেল কি না, যেটা প্রধান দরকার,
বাচ্চা আমার ড্রেস পরে, স্কুল ড্রেস পরে বের হলো, কোচিংয়ের উদ্দেশ্যে বের হলো বা প্রাইভেটের উদ্দেশ্যে বের হলো, কিন্তু সে সেখানে গেল কি না এটা খেয়াল মাঝে মাঝে খোঁজে রাখা, ফ্রিকোয়েন্টলি খোঁজে রাখা। স্যার আমার বাচ্চা কি পড়তে গেছে? 30 সেকেন্ড কথা বলে, 10 সেকেন্ড কথা বলে কিচ্ছু হয় না, স্যাররা বিরক্ত হয়। এবং এই সময় কিন্তু বাচ্চারা প্রচন্ড অভিমানী হয়। এই বয়সটাতে বাচ্চারা খুব প্রচন্ড আবেগী। অভিমানী হয়, আবেগী হয়। তাদেরকে আসলে খুব সাবধানতার সহিত মানে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল করতে হবে এই বিষয়টা। এখন আরেকটি বিষয় স্যার, আমরা যতটুকু জানি যে আপনি কেমিস্ট্রির ছাত্র এবং কেমিস্ট্রি নিয়ে থাকে আপনার জি সাবজেক্ট। জি। তো আমার নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই কেমিস্ট্রি বিষয়ে যারা লেখাপড়া করছে, আসলে এটার কোন কোন দিকগুলো একটু ভালো করে দেখা উচিত, তাহলে তারা কেমিস্ট্রিতে ভালো করতে পারবে, এরকম দু একটা দিক যদি উল্লেখ করেন। আসলে আমরা যখন ফিজিক্স পড়ি, যদি বলি আমি, ফিজিক্সে অনেক কিছু দৃশ্যমান, আচ্ছা ভিজুয়ালাইজ করা যায়। আচ্ছা। তো কেমিস্ট্রির আবার পড়াটা হচ্ছে এমন যেটা আসলে ভিজুয়ালাইজ করা যায় না, কিন্তু কল্পনা করা যায়। আমরা যদি বলি যে অডিও ভিজুয়ালাইজেশন, আমি একটা জিনিস শুনে সেটাকে কল্পনা করছি, জিনিস হচ্ছে এরকম। রসায়ন যিনি পড়াবেন, যিনি শিক্ষক, যেহেতু উনি প্র্যাকটিক্যালি দেখাতে পাচ্ছেন না যে কোনটা থেকে কি হচ্ছে, সুতরাং ছাত্রদের কাছে এমনভাবে উপস্থাপন করা যে এই বিষয়টার এরকম হচ্ছে, তুমি একটু কল্পনা করো। যে কোনো কিছু যখন আমরা কল্পনা করি, আমি যদি স্মৃতিতে দেখে দৃশ্যমান করতে পারি, আমি সহজে সেটা মেমোরাইজ করতে পারি। তো আমার বাচ্চাদের প্রতি এবং শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি যেটা অনুরোধ থাকবে যে রসায়ন যেন একটু রস দিয়ে যেন একটু ভিজুয়ালাইজ করতে পারে, একটা অডিও ভিজুয়ালাইজেশনের মধ্য দিয়ে যাতে বাচ্চারা শিখতে পারে, তাহলে বাচ্চারা কিন্তু সহজে এটাকে নিতে পারবে। এটা বাচ্চাদের প্রতিও আমার অনুরোধ যে তোমরা যখন পড়বা তখন এটাকে যখন একটু কল্পনা করবা যে এটার সাথে এটা বিক্রিয়া করতেছে বা এটা হচ্ছে, আমি তো এত ক্ষুদ্র জিনিস তোমাকে দেখাতে পারবো না, সম্ভব না আমাকে দেখানো, বাট এই বিষয়টা যাতে এরকম হচ্ছে যাতে ওরা একটু কল্পনা করে, ছবিটাকে কল্পনা করে, এটা ইমেজ চিন্তা করে, তাহলে ওরা খুব সহজে এটা বাসায় পড়ার ক্ষেত্রেও ঠিক তাই। হ্যাঁ। যখন সে বই পড়ছে তখন তাকে এই কল্পনার করতে হবে যে এটা থেকে এটা হচ্ছে, তাহলে তার বুঝতেও সুবিধা হবে বিষয়টি। আরেকটি জিনিস স্যার জানতে চাই, এই রসায়ন নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, আসলে আমাদের ভবিষ্যৎ লেখাপড়ার শেষে এই কেমিস্ট্রি নিয়ে যারা উচ্চতর ডিগ্রি লাভ করার পরে আসলে আমাদের এই কর্মজীবনের সুযোগটা বাংলাদেশে কতটুকু বা কোন কোন সেক্টরে আছে একটু যদি জানাতেন। খুব সহজভাবে টিচিং একদম কমন। আচ্ছা। বাংলাদেশে যদি টেক্সটাইল সেক্টর আমি বলি, আচ্ছা, এই টেক্সটাইল সেক্টরে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে কেমিস্ট্রি লাগে না। আচ্ছা। বাংলাদেশে বেভারেজ যে কোম্পানিগুলো আছে, খাদ্যদ্রব্য, জি, সফট ড্রিঙ্কস থেকে শুরু করে যে কোনো খাবার, এই যেই প্রতিষ্ঠানগুলোতে কেমিস্ট্রি লাগবেই। আচ্ছা। আপনি শিল্প কারখানা যদি যান, সেখানেও কেমিস্ট্রি লাগবে, যে কোনো জায়গাতে। মেডিসিনও লাগবে, আপনার মেডিসিন তার বলা লাগে না। তারপর বিভিন্ন যে রং বা তৈরি হয়, তৈরি হয়, এগুলোর প্রচুর ফিল্ড কেমিস্ট্রির জন্য, যারা কেমিস্ট্রি পড়তে চাচ্ছে এদের জন্য আশা করছি বাংলাদেশের পার্সপেক্টিভে ইনশাল্লাহ জবের অভাব হবে না, জবের অভাব হয় না। একটা কেমিস্ট সে খুব সহজেই চাকরি পেয়ে যায়, দেখেছি আমি। এটা নিয়ে মানে ভবিষ্যৎ উজ্জ্বল, আমরা এক কথায় বলতে পারি যে ভবিষ্যৎ উজ্জ্বল, যে চাকরি নিয়ে চিন্তা করতে হবে না। না, অনেক ভালো ভালো একটা বিষয়। আসলে আরেকটি জিনিস স্যার জানতে চাচ্ছি, যেটা যে আমরা যেটা লক্ষ্য করি হাই স্কুলে, আমার সন্তান অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ওঠার পরপরই আমরা বাবা মারা চাপিয়ে দেই, তুমি সায়েন্স নাও, তুমি আর্টস নাও, তুমি কমার্স নাও। এইটা এখন আমার সন্তানের সে কিভাবে পড়তে চায় বা সে এটা লোডটা নিতে পারবে কিনা, কিন্তু আমার সন্তানকে ডাক্তার বানাবো আমার স্বপ্ন, তাকে সায়েন্স নিয়ে পড়তেই হবে। এইটা অনেক সময় দেখা যায় যে এসএসসির ফলাফলে সেটা প্রভাব ফেলে ব্যাপকভাবে। তো এই বিষয়টা অভিভাবকদেরকে আপনি কিভাবে বলতে চান? আচ্ছা, সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, রবীন্দ্রনাথ হবে কে, নজরুল হবে কে, ক্রিকেটার হবে কে? এদের হতে হবে না। আমার রবীন্দ্রনাথ লাগবে না, আমার ইতিহাসবিদ লাগবে না, আমার রাষ্ট্রবিজ্ঞানী লাগবে না। তা সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া খুব দরকার না, বা হওয়ার মতো প্রয়োজন নাই। সৃষ্টিকর্তা তো সবাইকে ওটার জন্য সুযোগ দেননি। গার্জিয়ানের বোঝা দরকার যে আসলে কী চায়, ওর মাথাটা কোন দিকের জন্য বেশি উপযুক্ত, এটা অভিভাবককে বুঝতেই হবে। আপনি আপনার সন্তানকে যত রিড করতে পারবেন, আপনার সন্তানও আপনাকে তত রিড করতে পারবে। তখন আপনাদের বোঝাপড়াটা খুব
বোঝাপড়ার সমন্বয়টা হবে খুব সুন্দর। তখন আপনার বাচ্চাকে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আচ্ছা, বিসিএস ক্যাডার যারা হচ্ছেন জি তারা কি সায়েন্স আর্টস কমার্স কিছু না, দেখেন? ওখানে তো আসলে সবাই অ্যাপ্লাই করতে আমি যদি পারে, সবাই। গাইবান্ধার পুলিশ সুপার মহোদয়ের কাছে যাই, আমি এখন বর্তমান যিনি গাইবান্ধার ডিসি মহোদয় আছেন মোয়াজ্জেম স্যার, উনি আমার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র বড় ভাই, আচ্ছা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট। উনি কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? ওনার কি সম্মানের কোনো ঘাটতি আছে এই না, জেলাটায়? কোথাও নেই। উনি যখন ওনার গাড়ি যখন যায়, একজন পুলিশ সুপারের গাড়ি বহর যখন যায়, আমরা দেখি কতটা সম্মানের সাথে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। হোক না, আমি ইতিহাসবিদ তৈরি করি না একজন, আমি তৈরি করি না রাষ্ট্রবিজ্ঞানী একজন, আমার দরকার আছে তো একটা দেশের জন্য, আমার খেলোয়াড় দরকার আছে তো। তাহলে সবার জন্য সায়েন্স আমার মনে হয় দরকার নেই। ওর মাথা দিয়ে দেখুক না ও কোনটা পছন্দ করে, ও কি হতে চায়, দেখি না, ওর কাছে শুনি না একটু ওর মনটা কি চায়। আমরা চাপিয়ে দিব কেন? ও মন থেকে স্বতঃস্ফূর্ত হবে কি করতে চায়, শুনি না একটু ওর কাছ থেকে আমি। তাহলে ওর মতো করে ওকে গড়ে তুলি না। আমার সন্তানকে আসলে তার মতো করে, তার মেধাটা যেদিকে বিকশিত হবে, আমরা জোর করে তাকে একদিকে চাপিয়ে না আমার চিত্রশিল্পী হতে হবে না? অবশ্যই। তাহলে দরকার আছে তো আমার, সবগুলো সেক্টরেই তো আমাদের দরকার আছে না? দরকার বাচ্চা আছে। দেখি না ও ছবি আর্ট করতে পছন্দ করে কিনা। আমার একজন চাচা আছেন, আচ্ছা আপনারা যদি ফটোগ্রাফি জগতে কখনো ঢোকেন, বাংলাদেশের ফটোগ্রাফি জগতে ওনার নাম আপনারা শুনবেন, মোহাম্মদ রফিকুল জি ইসলাম। শুনেছি। উনি কিন্তু আপন চাচা, আমার আব্বার ইমিডিয়েট ছোট ভাই। আচ্ছা উনি ছোটবেলা থেকে আর্ট খুব পছন্দ করতেন, কিন্তু উনি কিন্তু এই আর্টের উপরেই ওনার উচ্চতর পড়ালেখা আছে। উনি আমেরিকায় দীর্ঘদিন পড়ালেখা করেছেন, কাজ করেছেন এর উপরে, এবং ওনার লেখা একমাত্র বই ফটোগ্রাফি, এবং 3টি কি 4টি বই লিখেছেন ফটোগ্রাফির উপরে। এই বাংলাদেশে কিন্তু ওনার লেখা বইগুলো কিন্তু পড়ানো হয়। আচ্ছা, ওনাকে তো পারতো ডাক্তারের দিকে ঠেলে দেওয়ার জন্য, ইঞ্জিনিয়ারের ঠেলে দেওয়ার জন্য না, উনি ওনার মতো দাঁড়িয়ে গেছেন। আজকে বাংলাদেশে উনি একজন প্রতিষ্ঠিত ফটোগ্রাফার, শিল্পী। আরেকটি জিনিস জানতে চাই, যেহেতু লেখাপড়ার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিসের কথা আসলো, আসলে আমাদের সন্তানরা কিন্তু খেলাধুলা থেকে চলে গেছে অনেক দূরে, এখন ডিভাইসমুখী হয়ে গেছে। আমাদের এই লেখাপড়ার পাশাপাশি স্যার মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব কতটুকু? খুব দরকার। একটা বাচ্চা 40-এর পরে, যখন বয়সটা একটা সার্টেন এজের পরে ওর ফিটনেস ফল করা শুরু করে। জি, আজকে যদি আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের দিকে তাকাই, 84 ইয়ার্স ওল্ড, 84 বছরের একজন মানুষ দাপিয়ে দৌড়াচ্ছে সারা বাংলাদেশ, সারা পৃথিবী। এবং তাহলে ওনার এই বয়সে উনি দৌড়ায় বেড়াচ্ছেন, আর আমরা 40 বছর পার না করতে ভেঙে পড়ছে আমাদের শরীর। এর জন্য আমাদের শরীর চর্চা, আসলে আগে আমাদের খেলার মাঠগুলো অনেক বিস্তীর্ণ খেলার মাঠ ছিল, অনেক জায়গা ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, এখন কিন্তু আসলে স্যার এগুলো নেই। স্কুলে কি আসলে এরকম কোনো সুযোগ আছে কি বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি কোনো একটা দিন নির্দিষ্ট করে সকল বাচ্চাদেরকে নিয়ে একটু খেলার আয়োজন করা? এটা খুব দরকার, যদিও আমাদের নেই, কোনো স্কুল আছে কিনা জানি না আমি। ওই বার্ষিক ক্রীড়া একবারই হচ্ছে, একবারই শুরু একবারই শেষ, বছরে শুধু একবারই আয়োজন করছি আমরা। কিন্তু আমার কাছে এটা একটা কেমন, প্রতি মাসে একবার যদি আয়োজনটা করা যেত তাহলে আমাদের সন্তানরা হয়তো বা মন খুলে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারতো, একটা আগ্রহ, কম্পিটিশন চলে আসতো কিন্তু স্যার ওদের মধ্যে, তাই নয়? এখন আসলে এটাই আমরা চাই যে আমাদের এটা চলে আসুক। সুপ্রিয় দর্শক এবং অভিভাবক, শিক্ষার্থী যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি এবং সকলকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আমাদের সন্তানদেরকে লেখাপড়ার বোঝা মাথায় চাপিয়ে না দিয়ে তাদের মেধা যে পথে বিকশিত হবে আমরা তাদেরকে সহযোগিতা করব, সেই পথে তাকে বিকশিত করবার, এবং লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানদেরকে সুস্থ বিনোদন দেওয়ার চেষ্টা করব, শারীরিক চর্চার মধ্যে আকৃষ্ট করার চেষ্টা করব। এবং আগামী পর্বে আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে আপনাদের সকলের কাছে বিদায় নেব। তার আগে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও রেডিও সারাবেলা স্টুডিওতে আসবার জন্য। আশা রাখছি যে আপনি আবারও কখনো না কখনো আসবেন আমাদের মাঝে, এবং আপনার স্কুলের সকল শিক্ষকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি, আশা রাখছি আগামী পর্বে আবারও আপনাদেরকে সঙ্গে পাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।